আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বামেদের যে টানা ভূমিক্ষয় দেখা যাচ্ছিল গত এক দশকেরও বেশি সময় ধরে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে তারা অনেক তরুণ মুখকে বাজি করেছিলেন, যার মধ্যে যেমন ঐশী ছিলেন, দীপশিতা ছিলেন, মীনাক্ষী মুখার্জি ছিলেন। বিধানসভা নির্বাচনে সেটা তেমন ফল দেয়নি, কিন্তু বিশেষ করে কলকাতা পুরসভা নির্বাচন পরবর্তী সময়ে বামেরা কিছুটা হলেও তাদের হারানো জমি পুনরুদ্ধারে সক্ষম হচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি রেড ভলান্টিয়ার্সদের দিয়ে বিশেষ করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় বিশেষভাবে চর্চা হয়েছে, এবং এটি সদ্য পুরসভা নির্বাচন গেল, সেখানে একাধিক জায়গায় রেড ভলান্টিয়াররা তাদের প্রার্থী করেছিল বামেরা। আর এবার দেখা গেল যে কার্যত তারই আরেকটা এক্সটেন্ডেড পদক্ষেপ, যেখানে আমরা দেখলাম যে রাজ্য কমিটিতেও নতুন মুখ, মীনাক্ষী সৃজন শতরূপের মতো নতুন মুখ জায়গা করে নিলেন এবং বিমান বসে সরে দাঁড়ালেন এলেন মোহাম্মদ সেলিম। এই সব নিয়ে আমরা আলোচনা করব যে তাহলে এই যে ঝাঁকুনি, সেই ঝাঁকুনি কি বামেদের আমূল বদলে দিতে পারবে? আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ। শতরূপ, অভিনন্দন, রাজ্য কমিটিতে জায়গা করে নিয়েছে শতরূপ। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড, বিজেপির পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারি এবং কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো বামেদের রাজ্য কমিটিতে নতুনদের মধ্যে মীনাক্ষী সৃজন শতরূপের মতো পরিচিত মুখ, নতুন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বামেদের একটি অংশ বলছে এই ঝাঁকুনিতেই ঘুরে দাঁড়ানোর শুরু, অন্য অংশের আবার মত ঝাঁকুনি কোথায়, এ তো স্টেফ মেকওভার। সেই 2011 থেকে পর পর ভোটে হার, 2019 থেকে শুধু বিপর্যয়ের পালা। ঘুরে দাঁড়াতে হলে সংগঠনের খোললঞ্চে বদলানো ছাড়া গতি নেই। সিপিএমের অন্দরে বহুদিন ধরে ক্রমশ জোরালো হচ্ছিল এই অভিমত। বয়স্কদের সরিয়ে নতুন মুখ সামনে আনার জন্য চাপ বাড়ছিল। নতুন কমিটি দিয়েই কি শুরু হলো সেই প্রক্রিয়া? রাজ্য কমিটির খোললঞ্চে বদল হলো। স্বেচ্ছায় সরলেন বিমান বসু, বাদ সূর্যকান্ত, রবিন, নেপাল। কমিটিতে শতরূপ, সৃজন, পার্থ। আমার তো বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, কাজেই চিরদিন থাকবো কেন? আলোচনা করব, অবশ্যই নতুন কাউকে দায়িত্ব নিতে হবে, এটা কোনো রাগ করার ব্যাপার না। সূর্যকান্তর পর এবার আলিমুদ্দিনের সেলিম জমানা। সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ভোটাভুটি ছাড়াই নির্বাচিত সেলিম। নতুন মুখ হিসেবে রাজ্য কমিটিতে এলেন শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, ময়ূক বিশ্বাস, সৃজন ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়, মনোদীপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায় সহ আরও কয়েকজন। সিপিএম সূত্রে খবর, নতুন ও কম বয়সী সদস্যদের কমিটিতে আনার পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েই খোললঞ্চে বদলের সিদ্ধান্ত। নতুন কমিটির মাধ্যমে কোন পথে হাঁটার বার্তা দিল সিপিএম? উঠে আসছে মূলত তিনটি সম্ভাবনা। সম্ভাবনা 1, হারানো ভোট ব্যাংক ফিরে পাওয়া। সম্ভাবনা 2, রাজ্যের কম বয়সী ভোটারদের সমর্থন। সম্ভাবনা 3, সংগঠনে গতি আনা। সমীরদাকে দিয়ে শুরু করি। সমীরদা, তরুণ ব্রিগেডের ওপরে কাঁধে ভর দিয়েই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বামেরা। আপনার কি মনে হয় যে এটা কত বড় স্টেপ, এটা কতটা ওয়ার্কআউট করবে বলে আপনার মনে হয়? এটা আমি যা নাম শুনলাম, আমি 80 জনের তালিকাটাও দেখেছি, তাতে আমার কিছু মনে হয়নি যে তরুণ মুখ তুলে আনার প্রশ্নে এবারে কমিটিতে খুব বেশি কিছু নতুনত্ব সিপিএমের আছে। প্রথমে এটা বলে রাখা ভালো যে কোনো পার্টি কনফারেন্স তার নেতৃত্ব ঠিক করবে, এবং এ বিষয়ে অন্য পার্টির কর্মী হিসেবে আমার বিশেষ কিছু বলার থাকতে পারে না। কিন্তু যে কথাটা সামনে আনা হচ্ছে, আমি অনেক আগের কথা যখন মনে করছি তখন দেখছি যে আমরা যখন ছাত্র যুব আন্দোলনে ছিলাম বা সবে ছাত্র আন্দোলন ছেড়েছি, সেরকম সময়েও এরকম 5-7 জন নতুন মুখ রাজ্য কমিটিতে ছিল, এবং এটা বরাবরই একটা চালু পার্টির, জীবন্ত পার্টির একটা সাধারণ প্রক্রিয়া। যখন সৈফুদ্দিন চৌধুরী এমপি হচ্ছেন 80 সালে, তখন উনি পার্লামেন্টের সবথেকে কম বয়সের এমপি। যখন গৌতম দেব এমএলএ হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, তখন সে সবথেকে কম বয়সের এমএলএ, কম বয়সের মন্ত্রী। আমাকে যখন রাজ্য কমিটিতে নেওয়া হচ্ছে, সেই কমিটিতে আমি সবথেকে কম বয়সের ছিলাম। এর সঙ্গে ছাত্র যুব নেতৃত্বে যারা ছিলেন, তখনও আমরা দেখেছি এরকম 5-7 জন নতুন মুখ এসছে। আসল সমস্যাটা তারুণ্য কিংবা প্রবীণের নয়, বরঞ্চ যে কোনো একটা জীবন্ত রাজনৈতিক দল প্রবীণ নবীন মাঝবয়সী মিলিয়ে তার নেতৃত্ব
তৈরি হয়। ওরা ওদের মতন যা ভালো মনে করেছেন তাই নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু যে কথাটা সামনে আনা হচ্ছে সে কথাটা ঠিক হচ্ছে না। এবং বিশেষ করে আজকে সিপিআইএম বিধানসভায় এখান থেকে কোনো এমএলএ নেই, সবথেকে বড় দল সিপিআইএম বামপন্থীদের মধ্যে, তাই নিয়ে তার ভালো মন্দর সঙ্গে রাজ্যের বাম আন্দোলন, দেশের বাম আন্দোলন, তাতে অনেক কিছু এসে যায়। তাই আমি বলছি, তা নাহলে আমার বলার দরকার ছিল না। তো সবথেকে বড় বাম দল, তার লোকসভায় এখান থেকে প্রতিনিধি নেই, বিধানসভায় নেই। তার মূল সমস্যাটা আজকের নয়, গত 25 বছর ধরে এই সমস্যা চলছে, 25 বছরের বেশি। যখন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে আটকে দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে কে বড় শত্রু, কে অপ্রধান, কে প্রধান, এই করতে করতে এখন তৃণমূল বিজেপি শত্রু বলতে গিয়ে বিধানসভাতেও প্রতিনিধি নেই, লোকসভাতেও নেই। কাজেই আগে ঠিক করতে হবে আদর্শগত অবস্থান, কর্মসূচিগত অবস্থান। আদর্শভিত্তিক দলকে আদর্শ এবং কর্মসূচি নেতৃত্ব দেয়, তা যদি ভুল হয়, সেটা যদি সংশোধন না হয়, তাহলে যতই কম বয়সের ছেলে মেয়েদের নেতৃত্বকে ওপরে তুলে নিয়ে আসা হোক না কেন, যা ক্ষতি হয়েছে, যে দুর্বলতা দেখা দিয়েছে সামনে এসছে, সেটা কিন্তু এটা দিয়ে কোনো সংশোধন হবে বলে আমার অন্তত আমি বিশ্বাস আসবো নয়। সমীর দা আপনার কাছে, আমি এখানেই শতরূপের কাছে আসবো। শতরূপ, ডেফিনেটলি যখন সমীর পুততুণ্ড এই কথাগুলো বলেন, তিনি তার দীর্ঘদিনের যে বাম রাজনীতি, তার অভিজ্ঞতা থেকে খুব প্র্যাকটিক্যাল কিছু প্রশ্ন তোলেন। এবং একই সঙ্গে আমি বলবো যে শুধুমাত্র তো বয়স তো শুধুমাত্র একটা নাম্বার, কিন্তু যদি সার্বিকভাবে যে ভাবনা চিন্তা মনন সেটার পরিবর্তন না আনা হয়, যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে এটাও চর্চা হয়েছে এই সম্মেলনে যে কেন কোনো ইন্ডিভিজুয়ালের নামে ফ্যান পেজ ক্রিয়েট করা হবে, যে ফ্যান পেজ আমরা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সোশ্যাল মিডিয়াকে কোনো রাজনৈতিক দল তারা এখন ইগনোর করতে পারে না। কোথাও কি আসলে সেই পুরনো ভাবধারা সেগুলোরই তোমরা ধারক বাহক হতে চলেছো, নাকি একদম নতুন একটা চেঞ্জ তোমরা আনতে চলেছো? না, আমি সমীরদার কথার একটা অংশের সাথে আমি সত্যি আন্তরিকভাবে একমত। সেটা হচ্ছে যে নতুন লিডারশিপকে ইনকর্পোরেট করা আমাদের দলে নতুন কিছু না। সমীরদা কয়েকজনের উদাহরণ দিলেন, সমীরদা নিজে সহ, এবং তাছাড়াও আরও শ্রমিক লাহিড়ী যখন এমপি হয়েছেন 27 বছর ওনার বয়স ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্যের মন্ত্রী, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী সেই সময় তাদের 30-এর ঘরে বয়স। সুতরাং এটা একটা প্রসেস যা চিরকাল হয়েছে। এখন যে কোনো কারণেই হোক না কেন, এটাকে নিয়ে একটু আলোচনা হচ্ছে। পুরো আলোচনাটা যে আমরা বামপন্থীরা ট্রিগার করেছি এমন নয়, সমাজের বিভিন্ন অংশ থেকে হচ্ছে। তবে আমি একটা কথা এখানে খালি খুব আন্তরিকভাবে একটু অনুরোধ করবো তোমাদেরকে ভেবে দেখার জন্য। দেখো, আমাদের পার্টির কিছু তরুণ কর্মী আজ রাজ্য কমিটি কি বিভিন্ন জেলা কমিটিতে দায়িত্বে এসছেন, কি তারা কয়েকজন ভোটে প্রার্থী হয়েছেন তাই নয়। ধরো গত বছর এই মার্চ মাসের এই সময়টাতে তোমার স্টুডিও সহ বিভিন্ন স্টুডিওতে কিন্তু আমাদের দলের এই তরুণ কমিউনিস্ট কর্মীদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল। তখন প্রার্থী হওয়ার জন্যও নয় বা রাজ্য কমিটি মেম্বার হওয়ার জন্যও নয়, গত বছর এই সময়টাকে মনে করো তোমরাই আলোচনা করছিলে, সস্নেহে আলোচনা করছিলে আমাদেরকে নিয়ে, যে রাজ্যে যখন মানুষ মরছে সেই সময় এদের কোনো দায় নেই, এরা বিধানসভায় লোকসভায় যেতে নেই, ক্ষমতায় নেই, কিন্তু কাঁধে করে কতগুলো ছেলেমেয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে লোকের বাড়িতে ছুটছে পাগলের মতো। সুতরাং আমাদের রাজ্যের তরুণ কমিউনিস্ট কর্মীরা কিন্তু শুধুমাত্র খালি সিপিএমের পক্ষ থেকে ভোটে লড়েছে তা নয়, মানুষ কিন্তু ক্রাইসিসের দিনে দেখেছেন যে টিভি খুললেই বিজেপি তৃণমূল যেমন, তেমন দরজা খুললেই সিপিএম, এটা কিন্তু মানুষ দেখেছেন। আমাদের তরুণ কর্মীদেরকে নিয়ে আলোচনা যেন তাদেরকে বাদ দিয়েও না হয়। তার পাশাপাশি আমি একটা কথা বলি, আমাদের পার্টির আজকে ধরো সম্মেলন থেকে যেমন কয়েকজন নতুন করে রাজ্য কমিটির সদস্য হলেন, তেমন তো অনেকে রিটায়ার করলেন, বিমান বসু সহ একাধিকজন, রবীন্দ্র মৃদুল দেব, আরও অশোক ভট্টাচার্যের মতো মানুষেরা। আমি তোমাদেরকে এটাও বলছি, এই মানুষেরা কি খালি আমাদের পার্টির গর্ব, নাকি বাংলার যে রাজনৈতিক কালচার তার গর্ব? বিমান বসুর মতো একজন মানুষকে ধরো বুদ্ধদেব ভট্টাচার্য গতবারই অব্যাহতি নিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন ব্যক্তি, রাজনৈতিক নেতা আমি বলছি, যখন উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসেরও বহু সমর্থক, বিজেপিরও বহু সমর্থক আন্তরিকভাবে তার আরোগ্য কামনা করেন, ফেসবুকে পোস্ট করেন, চায়ের দোকানে আলোচনা হয় যে লোকটা যেন সুস্থ হয়ে আবার বাড়ি ফিরতে পারে। অপরদিকে আমরা এটাও দেখেছি তৃণমূলের কোনো একজন দুজন নেতা, তারা হয়তো সত্যিই অসুস্থ হয়ে যদি হাসপাতালে ভর্তি হন, চায়ের দোকানে আলোচনা হয় যে ব্যাটার কাছে নিশ্চয়ই আবার সিবিআই ফোন গেছে, তাই নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু ঘটনা মৌপি, এটা আমি কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না। আর আমার শেষ কথা, এখানে অরূপদা আছে, আমার অত্যন্ত অনেক দিনের পরিচিত বন্ধু, তরুণজ্যোতিও দূর থেকে আছে। আমি ধরো এরাও তো এদের পার্টির তরুণ নেতা, তরুণ সংগঠক। আমি দেখো, ওদের সাথে তো আমি রোজই ঝগড়া করি, আমি ঝগড়া করতে চাই না। আমি
একই রকম আন্তরিকতার সাথে একটা কথা বলছি, আমাদের দলে আজকে সৃজনকে বা প্রতিকুরকে বা মীনাক্ষীকে যে ভরসাটা করা হয়েছে, সত্যি বলতো এই রাজ্যে বিজেপি কি পারতো না তরুণ জ্যোতিকে, সায়ন্তনদাকে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেই ভরসা করতে, যে ভরসা এরা মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়কে করেছিল এবং ঠকেছিল? বা আমি বলছি, আমি জাস্ট কথাটা শেষ করি, তরুণ নিশ্চয়ই বলবে, বা আমি একটা উদাহরণ দিই, ধরো আজকে অরূপদা বলো কি দেবাংশু বলো, সুদীপ বলো, এদের বদলে এদেরকে বসিয়ে রেখে জয়প্রকাশ মজুমদারের মতো একজন মানুষ বিজেপি থেকে আসলেন, বিজেপি সহসভাপতি থেকে এসে তৃণমূলের সহসভাপতি হয়ে গেলেন। এবার ওরা দেখো ওদের দলের ডিসিপ্লিন কর্মী, ওরা হয়তো এখানে দাঁড়িয়ে ওটাকে ডিফেন্ড করবে, বলবে সিপিএম এর মাথা ব্যথা নয়, সত্যি এটা আমার মাথা ব্যথা নয়, কিন্তু আমি বলছি এই যে প্র্যাকটিস সিপিআইএম করেছে পশ্চিমবাংলায়, তৃণমূলের তরুণ কর্মী সংগঠক, বিজেপির কর্মী সংগঠকরাও কি তাদের দলে সেই জাস্টিসটাই বা সেই সম্মানটা না? আমি এটাই খালি ভেবে দেখার জন্য বলছি। প্রথমেই শতরূপদাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আগে বামফ্রন্টের মিছিলে যে আমরা তুষার ঢেউ দেখতে পেতাম, সাদার একটা ঢেউ, সেখানে কিছু কালোর সংযোজন হলো, ভালো লাগলো। ওনাদের সংগঠনে ওনারা বয়সের লিমিট করেছে বলে আমরা বিভিন্ন মিডিয়া থেকে জানতে পারছি যে বিভিন্ন কমিটিদের এজ লিমিট রাখছে। আমরা যখন এটা করেছিলাম আমাদের নিয়ে হাসাহাসি হয়েছিল। এগুলো দেখছি, এগুলো খুব ভালো জিনিস। এই চেঞ্জ হওয়াটা অবভিয়াসলি দরকার। যে কোনো সংগঠনে নতুনরা আসবে, নতুনরা জায়গা পাবে, ইউথ ইন্ডাক্ট হবে, তবে সে সংগঠন এগোবে। কিন্তু আজকের দিনেই দাঁড়ানো হয় পুরো দেশে। আমি যদি পার্টিকুলার কথা বলি, মানে বামফ্রন্টে, খালি সিপিএম এর নয়, অ্যাজ এ হোল বামফ্রন্টের কথা যদি বলি, পুরো দেশে তাদের জায়গা কোথায়? কেরালা ছাড়া আমাদের কোনো শাখা নেই হয়ে গেছে। তার কেন? এই কয়েকদিন আগে তো 5টা রাজ্যের ভোট গেল। উত্তরপ্রদেশে, পাঞ্জাবে তাদের প্রার্থী ছিল বেশ কিছু, তাদের অবস্থা কি? এরকম না যে পাঞ্জাবে বামফ্রন্টের অস্তিত্ব ছিল না, পাঞ্জাবে তো বামফ্রন্টের অস্তিত্ব এক সময় ছিল। যদি মানে ফার্স্ট হচ্ছে যখন মানে পাঞ্জাবে নন কংগ্রেস গভর্নমেন্ট হলো, তখন সত্যপাল দাং ওখানকার মিনিস্টার হলেন, অমৃতসর থেকে জিতে এসে। ইউপিতে যদি আজকে দেখা যায় যে কটা বাম প্রার্থী দিয়েছে, তারা নোটার কাছ থেকেও হেরে গেছে। আমরা যদি লোকসভা দেখি, আমরা বিধানসভা দেখি, তার কারণ কি? তার একটা কারণ আছে মৌপিয়াদি। এই রাজ্যের প্রেক্ষাপটে যদি দেখো তরুণ, তাহলে তো স্বীকার করবে যে গত বিধানসভা নির্বাচন পর্যন্ত বামেদের যে রক্তক্ষয় ছিল, সাম্প্রতিক কিছু পুরসভা নির্বাচনে তারা তোমাদেরও পেছনে ফেলে দিয়েছে পার্সেন্টেজের হিসেবে। একটা কথা আছে, আমরা বামেদের আগে গত বছর ব্রিগেড দেখেছিলাম, মনে আছে? 2019-এর ব্রিগেড, গত বছর ব্রিগেড না, 2019-এর ব্রিগেড, আর পরের ব্রিগেড। 2019-এর ব্রিগেডে কারোর বক্তৃতা যদি শুনতে, আমি শুনেছি অন্তত মন দিয়ে, একজন বামফ্রন্টের নেত্রী দেবলীনা হেমব্র, তিনি কাঁপালেন ব্রিগেড। কিন্তু মানে রাজ্যসভায় গেলেন কে? রাজ্যসভায় কে গেলেন? বামফ্রন্ট নেতৃত্ব। অবশ্য তাদের দল, তারা ঠিক করবে, আমার মন্তব্য করা ঠিক নয়। যদি বলা হয় যুবকদের সুযোগ বামফ্রন্টকে দিয়েছে, শতরূপ ঘোষ, এতদিন পর শতরূপ দাকে তাদের মনে পড়েছে দায়িত্ব দেওয়া উচিত। শতরূপ দার কি দায়িত্ব ছিল? শতরূপ কতটাকে ইউজ করা হয়েছে? বারবার খালি কসবায় হারানোর জন্য শতরূপ দাকে ছিল, আরো ভাবে। কিন্তু শতরূপ তো হয়তো দাঁড়িয়েছে, দাঁড়িয়ে হেরেছে, নেতৃত্ব দিয়েছে। তরুণ, সেখানে দেখা গেছে যে অভিনেতা অভিনেত্রীরা তারা জাস্ট নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে তারা টিকিট পেয়ে গেছেন, তোমাদের মতো তরুণ তুর্কিরা তারা পাননি। না, অবভিয়াসলি এটা দলের সাংগঠনিক ব্যাপার। অবভিয়াসলি কিছুজন টিকিট পেয়েছে, কিছুজন টিকিট পায়নি। সংগঠন আমাদের কাজে লাগিয়েছিল, ভোটের সময় আমাদের সংগঠন ভাবে কাজে লাগিয়েছিল। সেরকম ভাবেই দেখা হয় বিভিন্ন ক্ষেত্রে। আজকে আমি বললাম না, এতদিন যে সাদা ঢেউ দেখা যেত, তুষার ঢেউ দেখা যেত, এই তুষার ঢেউ থেকে কিছু কালোর মানে সংযুক্তিকরণ হলো বামফ্রন্টে। আবার অভিনন্দন জানাই নতুন কমিটিকে। রাজনৈতিক লড়াই, রাজনৈতিক মতাদর্শের লড়াই শতরূপদার সাথে ছিল এবং থাকবে। আমি অরূপদার কাছে আসবো। অরূপদা, তোমাদের দলেও এই মুহূর্তে দাঁড়িয়ে নবীন প্রবীণ এই চর্চাটা ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক, সেটা নানা রকমভাবে কখনো প্রিয়ভাবে কখনো অপ্রিয়ভাবে আসছে। সেখানে দাঁড়িয়ে বামেদের সিপিআইএম এর এই পদক্ষেপটা কিভাবে দেখছো? না, প্রথমত আজকে স্টুডিও শতরূপ উপস্থিত রয়েছে, নিশ্চিতভাবে ও বড় দায়িত্ব পেয়েছে। যে রাজনৈতিক দলই আমরা করি না কেন, যুব সমাজের প্রতিনিধি হিসেবে শতরূপকে নিশ্চিতভাবে আমি অভিনন্দন জানাবো। আমার সমীরদা একটা কথা বলছিলেন, মানে সিপিএম পার্টি তো সবসময় নীতি, আদর্শ, কর্মসূচি ভিত্তিক কথা বলে, আমরা তাই জেনে এসেছি। আজকে ঘটনাচক্রে আজকের দিনটা একটা অদ্ভুত দিন। আজকে 17ই মার্চ, 52 বছর পূর্তি হলো। আজ থেকে 52 বছর আগে 17ই মার্চ বর্ধমানের তেলমারই রোডে সাইবাড়িতে 3 জনকে খুন করা হয়েছিল, পিটিএম এর, তারপর পুড়িয়ে। আজকে এখানে কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন। আসলে এই বলছি না কেন সিপিএম এর আজকে এই অবস্থা, আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করতে হবে সিপিএমকে। সিপিএম কি সেদিনকে সাইবাড়িতে খুনের জন্য অনুতপ্ত, না সিপিএম সেই খুনকে আজও গ্লোরিফাই করে? এক। দ্বিতীয়ত, একটু আগে সমীরদা বলছিলেন সঠিকভাবেই, জ্যোতি বসুর কথা বললেন প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে,
একই কথাটা আমরা সফিদার সময় শুনেছিলাম, সৈফুদ্দিন চৌধুরী পার্টি থেকে বহিষ্কৃত। পরবর্তীকালে সোমনাথ চট্টোপাধ্যায় এপিসোড দেখেছি। সিপিএম সেদিনকে যে পার্টি লাইন ছিল, আজকে তার পার্টি লাইন চেঞ্জ হচ্ছে। সিপিএম কি সেদিনকে করার ভুলগুলোর জন্য আজও অনুতপ্ত? সিপিএম কি প্রকাশ্যে কোথাও ডিসক্লেমার দিয়েছে যে সেদিনকে আমরা ভুল করেছিলাম, আজকে আমরা সেই ভুলকে সংশোধন করছি? আসলে কিছুই না, ব্যাপারটা হচ্ছে পুরনো বোতলে নতুন মদ। নিশ্চিতভাবে যে কোনো নেতৃত্বে যদি তরুণ ব্লাড আসে, ইয়ং ফ্রেশ ব্লাড আসে, সেটা সবসময় স্বাগত। এখানে একটা চেষ্টা করছে, কিন্তু সিপিএম আসলে মানুষের কাছ থেকে রিজেক্টেড হয়ে গেছে। সিপিএম এর আসল চেহারাটা মানুষ যতই আজকে শতরূপরা সামনে থাকুক না, শতরূপ নিশ্চিতভাবে তখন অনেক ছোট ছিল। শতরূপ সিপিএম এর 34 বছরের প্রথম 24 বছর সেভাবে তো দেখেনি, তখন অনেক ছোট। যেই সময়টার মধ্য দিয়ে বাংলার মানুষ অতিবাহিত হয়েছে তার নিত্যদিনের যন্ত্রণা, সেই সময়টা শতরূপরা এত ছোট, শতরূপরা সেটা হয়তো রিয়েলাইজ করেনি। আজকে ওদেরকে সামনে এনেছে ওরা একটা ফ্রেশ ইমেজ, কিন্তু বাংলার মানুষ তাদের অতীত এত সহজে ভুলে যাবেন না। একটু শুনে নেব বাবুল সুপ্রিয়, তিনি কি বলেছেন। ইয়াংস্টারের দিকে যাচ্ছে, নতুনদের দিকে যাচ্ছে, সেখানে এখানে তাদের ফিরে তাকাতে হচ্ছে। আর এমন মানুষের দিকে ফিরে তাকাতে হচ্ছে যারা হেরে গেছে, যারা মানুষের রায় হেরে গেছে। কাজে ওদের নিয়ে বেশি কিছু না বলাই ভালো। সেলিমবাবু কী ধরনের ভাষা ব্যবহার করেন, কী ধরনের ভাষা ব্যবহার করেছেন, কী ধরনের ফেসবুক পোস্ট করেন, সব আমরা দেখেছি। খুব ভালো হয়েছে যে যেটুকুনি অবলুপ্তি হওয়ার পথে, যেটুকুনি আশার আলো দেখা যাচ্ছিল, মানে অপোজিশন না থাকলে তো ডেমোক্রেসি থাকে না। কাজে অপোজিশনে ভালো লোক থাকলে ভালো, খুব ভালো কথা, ভালো ডিবেট হবে। কিন্তু ঠিক আছে, বাম যে পথে চলছে তাতে মানে কি বলবো, আর কি যে বিশেষ কিছু থাকবে না। শুধু তাই না, আরেকটি প্রশ্ন উঠবে যে মোহাম্মদ সেলিম তিনি হচ্ছেন আইএসএফ এর সঙ্গে যে জোট, সেই জোটের অন্যতম কারিগর, এবং সেটা নিয়ে পরে দলের মধ্যে এবং দলের বাইরেও নানা রকম ভাবে কাটাছেড়া হয়েছে। আমি দেবো, আমি এটারই উত্তর দেবো। তার আগে আমি খালি একটা কথা বলি, বাবুল সুপ্রিয়র কথা তোমরা শোনালে। বাবুল সুপ্রিয় কার কি ভাষা ব্যবহার সম্পর্কে কি বলেন আমি জানি না, এবং হেরে যাওয়া নিয়ে একটা ব্যঙ্গ করলাম। যতদূর জানি আজ থেকে 10 মাস আগে উনিও টালিগঞ্জে হেরে গেছেন। এক দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্রীদের উদ্দেশ্যে এমন কিছু ভাষা উনি ব্যবহার করছেন, তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী, যে শব্দগুলো ভারতের সংবিধান অনুযায়ী দ্য অ্যামাউন্ট টু মোলেস্টেশন। এবার আমি একটা কথা বলি এখানে, আমি তরুণজ্যোতি এবং অরূপদা দুজনের কথাই ধৈর্য ধরে শুনেছি, আমি কাউকে ইন্টারাপ্ট করিনি। অরূপদা যেটা বললো বাংলার রাজনীতিতে অতীতে কার কি অবস্থান ছিল সেটাকে নিয়ে আজ ক্ষমা চাইবে কিনা, আমার মনে হয় এটা নিয়ে একটা ডিসকাশন হওয়া উচিত, যে সাইবারির জন্য বামপন্থীরা আজকে তাদের বক্তব্য কী, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন তার জন্য সে ব্যাপারে আজকে ওনার বক্তব্য কী, তখন বিজেপি সেকুলার ছিল এখন কমিউনাল হয়েছে কিনা। তার থেকে যেটা গুরুত্বপূর্ণ অরূপদার একটা কথা আমার মনে হলো, সেটা হচ্ছে 52 বছর আগে সাইবারির কথা বলছিলাম। আমি আবার ওখানে বলছি, 52 বছর আগে সাইবারি ছেড়ে দাও, আজ থেকে 1 বছর আগেকার টালিগঞ্জ বলো, এই যে বাবুল সুপ্রিয় যাকে তুমি দেখালে, আজ থেকে 1 বছর আগে টালিগঞ্জে ভদ্রলোক গ্রেটার ইভিল ছিলেন। টালিগঞ্জ থেকে গড়িয়ার, তুমিও কলকাতায় থাকো আমিও কলকাতায় থাকি, আমরা জানি টালিগঞ্জ থেকে গড়িয়ার বাসে 15 মিনিট লাগে আসতে। তুমি ভাবো, আমি কথাটা শেষ করিনি, উচিত নয়। 1 বছর আগে টালিগঞ্জে যে লোকটা গ্রেটার ইভিল ছিল 15 মিনিট দূরে, সে বাসে করে এসে লেসার ইভিল এখন হয়ে গেল। তার সাথে আমার এখানে তুমি আমাকে প্রশ্নটা করলে, তুমি আমাকে যে প্রশ্নটা করলে আইএসএফ নিয়ে, দেখো আমি এখানেও বলছি আইএসএফ এর সঙ্গে জোট মোহাম্মদ সেলিম করেননি, সিপিআইএম করেছেন, এবং সেখানেও আমি তোমাকে বলছি বাকি দলগুলোর ক্ষেত্রে তুমি দেখো, আজকে তোমার 24 ঘন্টা সহ বিভিন্ন চ্যানেলে গত 4 দিন ধরে আলোচনা হচ্ছিল, খবর হচ্ছিল সিপিএম এর সম্পাদক কে হবে, সুদীপ ভট্টাচার্য হবেন নাকি মোহাম্মদ সেলিম হবেন। আর গতকাল অব্দি সুদীপ ভট্টাচার্যের নাম ইনফ্যাক্ট তোমরাই সবাই দেখাচ্ছিলে। যখন আমাদের পার্টি কংগ্রেস হলো, নতুন সেক্রেটারি হলো, সেক্রেটারি ঘোষণা হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এসআর পিল্লাই হবে না সীতারাম ইয়েচুরি হবে তাই নিয়ে জল্পনা চলছিল। আর কদিন আগে আমরা তৃণমূলেরও জাতীয় ওনাদের ভোট দেখলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন ঠিক করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে রাজি হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেটাও আমরা দেখেছি, সেটা আমরা মেনে নিচ্ছি। শতরূপ যে প্রশ্নটা আগেরবার করলো ব্রেকে যাওয়ার আগে, সেটার উত্তর দেওয়াটা প্রয়োজনীয়। শতরূপ বাবুল সুপ্রিয় গ্রেটার এভিল না লেসার এভিল, সেটা নিয়ে 1 বছর আগে কি রোল ছিল। তা আমার একটা আবার প্রশ্ন, এই যে বামপন্থীরা আজকে এত খোল নলচে বদলালো, আবার সেই নীতি আদর্শের জায়গা থেকে, যে 1 বছর আগে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে অনিন্দ্যপুলক আর রূপা, আমার মনে আছে শতরূপ নিজে উপস্থিত ছিল যেদিনকে বামপন্থীদের শ্রমজীবী ক্যান্টিনের মঞ্চে দাঁড়িয়ে, মানে 3 মাসের মধ্যে ভোটের ফল বেরোনোর পর আদর্শ চেঞ্জ হয়ে যায়। আমি জানি না আজকে কেন সিপিএম এর এই অবস্থা, মানুষ রিজেক্ট করছে, এটা বোঝার জন্য রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে। লাস্ট একটা কথা বলি, অরূপ দামায় বললো বলে তুমি রূপা অনিন্দ্যতার উদাহরণ দিলে, এই যে আমাদের যে বিজেপির ভোট কমলো পশ্চিমবাংলায় কর্পোরেশনের মিউনিসিপ্যালিটিতে, এবং আমাদের এত ভোট বাড়লো কেন? তরুণজ্যোতিকে কি জ্ঞান দিলে? স্বাগত জানাচ্ছি তোমার। তরুণজ্যোতি তোমাদের কত দূরে, তোমার মুখ তো তোমার কানের একদম কাছে, নিজের কথা নিজের কানে ঢোকে না, যে ইন্টারাপ্ট করতে নেই। সেটা হচ্ছে যে
এই যে আমাদের ভোট বাড়লো, বিজেপির ভোট কমলো, কেন হলো? বহু বিজেপি সমর্থক যারা এর আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তো বামেদের পক্ষে এসেছেন বলেই। শোনো, বিজেপির হয়ে বাবুল সুপ্রিয়র মতো লোক যারা আসানসোলে দাঙ্গা করেছিলেন, বিজেপির হয়ে জয়প্রকাশ মজুমদারের মতো লোক যারা বাংলার সংখ্যালঘু মানুষকে লুঙ্গি বাহিনী বলেছিলেন, সেই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গাবাজরা তৃণমূলে যাবে এবং সাধারণ মানুষ যারা বিজেপির পক্ষে ভোট দিয়েছিলেন তারা আমাদের সঙ্গে আসবে। এইটাই হচ্ছে আগামী দিনে আমার এখানে